একাদশ শ্রেণীর বাংলা বিষয় নীলধ্বজের প্রতি জনা পত্রিকাটি আজকে আমি পড়াচ্ছি। নীলধ্বজের প্রতি জনা এই পত্রিকাটি বীরাঙ্গনা পত্রকাব্য থেকে নেওয়া, মাইকেল মধুসূদন দত্তের লেখা। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে দশম শ্রেণীর জন্য অভিষেক কাব্যাংশ পড়ানোর সময় আলোচনা করেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকে আমি মূল আলোচনায় যাচ্ছি। বীরাঙ্গনা পত্রকাব্যের একাদশ সংখ্যক পত্রিকা হচ্ছে নীলধ্বজের প্রতি জনা। নীলধ্বজের প্রতি জনা একাদশ সংখ্যক পত্রিকা। বীরাঙ্গনা পত্রকাব্যের মোট 21টি পত্রিকা, তার মধ্যে 11টি পূর্ণাঙ্গ পত্রিকা আর 10টি অসম্পূর্ণ পত্রিকা। এই 11টি পূর্ণাঙ্গ পত্রিকার প্রতিটি পত্রিকার রমণীরা তাদের বীরদের উদ্দেশ্যে, তাদের প্রেমিকের উদ্দেশ্যে, তাদের প্রেমাস্পদের উদ্দেশ্যে মনের ব্যথা বেদনা অভিব্যক্তির প্রকাশ করেছেন এই পত্রিকাগুলির মধ্যে। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক রমণীর চিন্তা চেতনার প্রকাশ আজ থেকে 150 বছর আগেই বীরাঙ্গনা পত্রকাব্যে ঘটাতে পেরেছিলেন। তো আজকে আমি যে পত্রিকাটি আলোচনা করব, নীলধ্বজের প্রতি জনা, এটি মহাভারতের অশ্বমেধ পর্ব থেকে নেওয়া। মহাভারতের অশ্বমেধ পর্ব থেকে নেওয়া নীলধ্বজের প্রতি জনা এই পত্রিকাটি। তো মূল ঘটনাটি আমি সংক্ষেপে আজকে আগে আলোচনা করছি। তোমরা ছাত্রছাত্রীরা তোমরা বই সামনে নিয়ে বসো। নীলধ্বজের প্রতি জনা পত্রিকাটি যখন পড়াবো তোমরা লাইনগুলো আগে একবার কবিতা একবার আবৃত্তি করে নিবে, তারপরে পড়তে বসবে বা আমার পড়াগুলো শুনবে। একদম সমস্ত পড়াগুলো তোমাদের আত্মস্থ হয়ে যাবে। আবার আমি মূল কথায় ফিরে আসছি। নীলধ্বজের প্রতি জনা এই পত্রিকার ঘটনাটি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি। মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ রায়, রানী জনা, পুত্র প্রবীর। এদিকে পাণ্ডবরা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিল। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া প্রতিটি রাজ্যের উপর দিয়ে যাবে। যে রাজ্যের রাজা ঘোড়া ধরবে সেই রাজ্যের রাজার সঙ্গে যুদ্ধ অনিবার্য। যদি ঘোড়াটা ছেড়ে দেয় তাহলে সেই রাজ্যের রাজা পাণ্ডবদের বশ্যতা স্বীকার করলো, আর যদি ঘোড়া ধরে তাহলে যুদ্ধ অনিবার্য। শেষ পর্যন্ত অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার রক্ষক হলো অর্জুন। শেষ পর্যন্ত মাহেশ্বরী পুরীতে সেই ঘোড়া এসে পৌঁছল। এইদিকে নীলধ্বজ রায়ের পুত্র যুবরাজ প্রবীর সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরলেন এবং অর্জুনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন। বীর যুবরাজ প্রবীর, তার বয়স কম, সে বালক, কিন্তু অর্জুনের সঙ্গে সে লড়াই করে অর্জুনের সঙ্গে সংগ্রামে অবতীর্ণ হয়ে শেষ পর্যন্ত যুদ্ধে নিহত হলেন। কিন্তু নিহত হওয়ার পরের ঘটনা একটু ব্যতিক্রমী ঘটনা। সেটা হচ্ছে প্রবীরের পিতা মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ অর্জুনের সঙ্গে সখ্যতার বন্ধনে আবদ্ধ হলেন, মিত্রতার বন্ধনে আবদ্ধ হলেন। তাকে রাজসভাতলে নিমন্ত্রণ করে নিয়ে আসলেন, কিন্তু এই ঘটনাটি মেনে নিতে পারলেন না রানী জনা। পুত্র শোকাতুরা রানী জনা এই ঘটনার জন্যে বেদনা অনুভব করলেন এবং এটা তিনি মেনে নিতে পারছেন না। সেই জন্যেই রাজ সমীপে একখানি চিঠি প্রেরণ করলেন। তিনি জানেন যে এটা কিছুতেই তার পক্ষে আর মাহেশ্বরীপুরীর রাজা যুদ্ধে যাবে না, অর্জুনের বিরুদ্ধে আর লড়াই হবে না, পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আর হবে না। সেটা বুঝতে পেরে তিনি বিভিন্ন অভিযোগ তুলে, অভিযোগ ঠিক বলবো না, স্বামীর কাছে এটা অনুযোগ জানিয়ে তিনি চিঠি পাঠালেন রাজ সমীপে। সেই চিঠিটাই আমাদের পাঠ্য, সেই চিঠিটা পড়তে হবে। সেই চিঠির কথাগুলো, অর্থাৎ সম্পূর্ণ কথাটা, এই লাইনগুলো সব হচ্ছে জনার। এখানে আরো কথার আর কারো বক্তব্যের সুযোগ নেই। জনা চিঠিটা পাঠালেন রাজসভাতলে স্বামী মাহেশ্বরীপুরীর রাজা প্রবীরের পিতা নীলধ্বজ রায়ের কাছে। সেই চিঠিটাই আজকে আমাদের পড়ার বিষয়। চিঠিটা লিখলেন মাহেশ্বরীপুরীর রানী জনা। উদ্দেশ্য নীলধ্বজ রায়ের কাছে।
মূল ঘটনাটি চিঠিটা পড়লেই আমরা বুঝতে পারবো। সেই জন্যেই এই পত্রিকাটির নাম নীলধ্বজের প্রতি জনা। রাজা নীলধ্বজ রায়ের প্রতি জনা এই চিঠিটি প্রেরণ করলেন। এবার চিঠির বিষয়ে আমি ফিরে এলাম। নীলধ্বজ রায়কে চিঠিতে জনা প্রথমে জানাচ্ছে যে আজকে সভায় আজকে মাহেশ্বরী পুরীতে যুদ্ধের আয়োজন চলছে, কিন্তু বাস্তবিক কি যুদ্ধ হবে এটা তার মধ্যে প্রশ্ন। কারণ রাজা নীলধ্বজ রায় তো অর্জুনকে সখ্যতার বন্ধনে আবদ্ধ হয়ে, মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে তাকে রাজসভা তুলে নিমন্ত্রণ করে ডেকে আনছেন। তাই প্রথমেই বাজিছে রাজতরণে রণবাদ্য আজি, হেসে অশ্ব গর্জে গজু, উড়িছে আকাশে রাজ কেতু, মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজ সৈন্য। কিন্তু কোন হেতু সাধিছ কি নররাজ যুজিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিদিত শীতে, নিবাইতে শোকাগ্নি ফাল্গুনির লোহে। এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু, যাও বেগে গজরাজ, যথা জমদণ্ড সম শূন্যাস্পনি নাদে, টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে, খণ্ড মুণ্ড তার আনশূল দণ্ড শিরে। অন্যায় সমরে মুরো নাসিল বালকে, নাশ মহেশ্বাস তারে, ভুলিব এ জ্বালা এ বিষম জ্বালা, দেব ভুলিব সত্তরে। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে, ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি, সম্মুখ সমরে পড়ে গেছে স্বর্গদামে। কি কাজ বিলাপে প্রভু পাল মহিপাল, ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধভুজ বলে। অর্থাৎ রানী জনা রাজা নীলধ্বজ রায়কে জাগ্রত করবার জন্যে, তাকে যুদ্ধে ও পাঠানোর জন্যে, তাকে উজ্জীবিত করবার জন্যে চিঠির শুরুতেই বলছেন যে বাজিছে রাজতরণে রণবাদ্য আজি। আজকে যুদ্ধের বাজনা বাজছে, বাজিছে রাজতরণে রণবাদ্য আজি, রেশে অশ্ব ঘোড়ার চিৎকার শোনা যাচ্ছে, গর্জে গজ হাতির ডাক, উড়িছে আকাশে রাজ কেতু, পতাকা আকাশে উঠছে, মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, বারবার হুঙ্কারিছে মাতি, রণমদে রাজসৈন্য যুদ্ধের নেশায় মেতে উঠেছে। কিন্তু কোন হেতু? কিন্তু এর তো কোনো কারণ নেই, কারণ যুদ্ধ তো আর হচ্ছে না। কারণ মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ রায় অর্জুনের সঙ্গে বিবাদ পরাঙ্গমুখ হয়ে তাকে তো রাজসভা তলে অতিথি রূপে বরণ করে নিচ্ছেন। সেই জন্যই বলছেন যে কিন্তু কোন হেতু সাধিছ কি নররাজ যুজিতে সদলে। এখানে নররাজ হচ্ছে মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজকে বলছে জনা, সাধিছ কি নররাজ যুজিতে সদলে। প্রশ্ন করছে তাকে, তুমি দলবলকে নিয়ে কি সাধিছ কি নররাজ যুজিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিদিত শীতে। পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যে তুমি কি যুদ্ধের জন্য তৈরি হচ্ছ? নিবাইতে সাধিছ কি নররাজ যুজিতে সজলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিদিত শীতে, নিবাইতে শোকাগ্নি ফাল্গুনির লোহে। এই যে শোকের আগুন, পুত্রের মৃত্যু শোকের আগুন, নিবাইতে শোকাগ্নি ফাল্গুনির লোহে। অর্জুনের আরেক নাম ফাল্গুনি, ফাল্গুনি কথার অর্থ অর্জুন। অর্জুনের রক্তে কি তুমি এই আগুনটা নির্বাপিত করতে চাইছো? এই তো সাজে তোমারে, তোমাকে তো এটাই মানায়। এই তো সাজে তোমারে, কি মানায় সেটা পরে বলছে। এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি ক্ষত্রিয়দের মধ্যে শ্রেষ্ঠ ক্ষত্রমণি তুমি, মহাবাহু। তাকে বিশেষিত করছে নীলধ্বজ রায়কে জনা মহাবাহু রূপে। মহাবাহু, যাও বেগে গজরাজ, যথা জমদণ্ড সম শূন্যাস্ফলিনাদে। তুমি ছুটে যাও, ওই জমদণ্ডের মধ্যে সুর আস্ফালন করতে করতে ছুটে যাও, জমদণ্ড সম শূন্যাস্ফলিনাদে। হাতি যেমন সুর উঁচিয়ে ছুটে যায়, তেমনি তোমার জমদণ্ড নিয়ে তুমি ছুটে যাও অর্জুনের দিকে। টুটো কিরিটির গর্ব আজ রণস্থলে। টুটো মানে ছিন্ন করো, কিরিটি বলতে অর্জুন। অর্জুনের গর্ব আজকে তুমি ছিন্ন করে দাও। টুটো কিরিটির গর্ব আজ রণস্থলে, খণ্ডমুণ্ড তার ষোলদণ্ড শিরে। অর্থাৎ জনা অর্জুনের খণ্ডমুণ্ড চাইছে। পুত্র শোকাতুরা জনা, পুত্র হন্তাকারী অর্জুনের খণ্ডমুণ্ড স্বামীর কাছে চাইছে, তুমি তার খণ্ডমুণ্ড এনে দাও। তাই বলছে খণ্ডমুণ্ড তার আনশূল দণ্ড শিরে, অন্যায় সমরে মুরো নাসিল বালকে। জনার বক্তব্য অনুযায়ী অর্জুনের যুদ্ধটি ছিল অন্যায়। কারণ অন্যায় এই কারণেই, অর্জুন ছিল পরিণত আর প্রবীর ছিল বালক। একটা অসমবয়সী লড়াই, এটা অন্যায় যুদ্ধ। অন্যায় সমরে মুরো, মূর্খ নাসিল বালকে, নাশ মহেশ্বাস তারে। নাশ মানে শেষ করো, মহেশ্বাস বলতে মহাধনুর্ধর। এখানে নীলধ্বজ রায়কে বোঝানো হয়েছে। নাশ মহেশ্বাস তারে, নাশ মানে শেষ করো, মহেশ্বাস বলতে এখানে মহাধনুর্ধর অর্থাৎ নীলধ্বজকে বোঝানো হয়েছে। নাশ মহেশ্বাস তারে, ভুলিব এ জ্বালা। জনা বলছে ভুলিব এ জ্বালা, পুত্র শোকের জ্বালা।
ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব, ভুলিব সত্তরে। দেব মানে সম্বোধন পদ, অর্থাৎ রাজা নীলধ্বজকে সম্বোধন করছে দেবতা, অর্থাৎ দেব বলে সম্বোধন করছে যে আমি সত্তরে এটা ভুলতে পারবো। যে নাশ মহেশ্বাস তারে ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব, ভুলিব সত্তরে। জন্মে মৃত্যু, জন্মে মৃত্যু বিধাতারে বিধি জগতে। এটা জনা জানে যে জন্ম হলেই মৃত্যু হবে, তাই এই চিঠিতেই তিনি উল্লেখ করেছেন জন্মে মৃত্যু বিধাতারে বিধি জগতে, ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি। তার পুত্র প্রবীরের এই মৃত্যু জন্যে তিনি শোকগ্রস্ত হলেও তিনি কিন্তু এটা বলতে চাইছেন জন্ম হলেই তো মৃত্যু হবে। জন্মে মৃত্যু বিধাতারে বিধি জগতে, ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি। আমার পুত্র প্রবীর ক্ষত্রিয় কুলের রত্ন, কারণ সম্মুখ সমরে সে লড়াই করতে করতে মৃত্যুবরণ করেছে, সম্মুখ সমরে পড়ে গেছে স্বর্গধামে। কি কাজ বিলাপে প্রভু? স্বামী নীলধ্বজকে, মাহেশ্বরীপুরী রাজা নীলধ্বজকে সান্ত্বনা দিয়ে বলছে যে কি কাজ বিলাপে প্রভু, পালো মহিপাল, পালন করো হে পৃথিবীর রাজা। মহিপাল, মহি মানে পৃথিবী, পালো মহিপাল, ক্ষত্র ধর্ম, ক্ষত্রিয় ধর্ম তুমি পালন করো। ক্ষত্রকর্ম সাধভুজ বলে, তুমি বাহু বলে তুমি ক্ষত্রিয় কর্ম সাধন করো। এতটুকুন বলেই জনা আবার বলছে, এবার নিজেকে জনা বলছে, জনা নিজেই নিজেকে বলছে হায় পাগলিনী জনা, তবে সভা মাঝে নাচিছে নর্তকী আজি। জনা নিজেকে পাগলিনী বলে চিঠিতে বলছে নীলধ্বজ রায়ের কাছে। আসলে পাগলিনী হওয়ার কারণ কি? তার পুত্র মৃত্যুর জন্য নয়। ছাত্ররা অনেকেই ভাবতে পারো যে পুত্রের মৃত্যুর জন্যই কি জনা নিজেকে পাগলিনী বলছে? না, স্বামীর অক্ষত্রিয়োচিত আচরণের জন্য। অর্থাৎ প্রিয়জন যখন অপ্রিয় আচরণ করে তখন মানুষ পাগল হয়ে যায়। তো এখানেও জনা এই কারণেই পাগলিনী, তার স্বামী, তার প্রিয় সেই স্বামী তার অপ্রিয় আচরণ করছে, অর্থাৎ অক্ষত্রিয়োচিত আচরণ করছে, তাই বলছে হায় পাগলিনী জনা, তবে সভা মাঝে নাচিছে নর্তকী আজি। গায়ক গাইছে উতলিছে বিনাধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্র হারিপু। মিত্র পাও মেবে সেবিছ যতনে তুমি অতিথি রতনে। তার মানে এক এক করে ঘটনাগুলো বলছে তার সভায়, অর্থাৎ রাজা নীলধ্বজ রায়ের সভায় নর্তকীর নাচ হচ্ছে কোন দিন? যেদিন তার পুত্রের মৃত্যু হয়েছে সেই দিন। এবং যে পুত্রকে হত্যা করেছে পুত্র হন্তাকারীকে নিয়ে এসেছে, সে নাচিছে নর্তকী আজি। গায়ক গাইছে উথলিছে বিনাধ্বনি, তব সিংহাসনে বসেছে পুত্র হারিপু। পুত্র হন্তাকারী তোমার সিংহাসনে এসে তোমার পাশে বসেছে। তব সিংহাসনে বসেছে পুত্র হারিপু। মিত্রত্বম এবে, এই মুহূর্তে তোমার শ্রেষ্ঠ বন্ধু। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, সেই পুত্র হন্তাকারী অর্জুনকে তুমি সেবা করছো অতিথি রূপে। এটাই জনা সহ্য করতে পারেনি, জন্য জনা নিজেকে পাগলিনী বলে সম্বোধন করেছে, হায় পাগলিনী জনা। তারপর জনা আবার বলছে, চিঠির প্রতিটি ছত্রে ছত্রে সেই কথাগুলো ফুটে উঠেছে। কি লজ্জা দুঃখের কথা হয় কবকারে, হতজ্ঞান আজিকে পুত্রের বিহনে। মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী বলছে কি লজ্জা দুঃখের কথা, আমি কি করে আজকে দুঃখের কথা হয় কার কাছে বলবো? হতজ্ঞান আজিকে পুত্রের বিহনে, অর্থাৎ পুত্রের বিহনে কি রাজা নীলধ্বজকে জ্ঞান হারিয়ে ফেললো? জ্ঞান হারালো এই কারণেই, কারণ জ্ঞান থাকলে তো তিনি পুত্র হন্তাকারীকে এইভাবে বন্ধুত্বের বন্ধনে, মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে তাকে রাজসভাতলে ডেকে আনে, নাচ গান দেখিয়ে তাকে তুষ্ট করার কথা ছিল না। তার জন্যই বলছে যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে হরিলা কি দেখ তিনি জ্ঞান তব। যে দারুণ বিধি রাজাকে সম্বোধন করে বলছে যে নিষ্ঠুর বিধাতা, যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, আজকে রাজ্যটাকে অন্ধকার করলো। পুত্রের মৃত্যুতে মাহেশ্বরীপুরী আজ অন্ধকারে পর্যবসিত হয়েছে। সেই বিধাতাই কি তোমার জ্ঞানটা হরণ করে নিয়েছে? বিধাতা যদি জ্ঞান হরণ নাই করতো তাহলে তো ওই মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ এরকম অক্ষত্রিয়োচিত আচরণ করতেন না। অর্থাৎ রানী জনা কিন্তু স্বামী নীলধ্বজকে দোষারোপ করছেন না। স্বামী নীলধ্বজের এই জ্ঞানটা হরণ করে নিয়েছে বিধাতা, তাই তিনি বিধাতাকে দায়ী করছেন। স্বামীর প্রতি তার অনুরাগ যথেষ্টই রয়েছে, তার জন্যই এই জায়গায় বলেছে যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য। নিষ্ঠুর বিধাতাকেই রানী জনা বলছে যে নিষ্ঠুর বিধাতাই রাজা নীলধ্বজের জ্ঞানটা হরণ করে নিয়েছে। যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে
আমার পুত্রধনকে যেমন করে বিধাতা হরণ করে নিয়েছে, তেমন করে বিধাতা তোমার জ্ঞানও হরণ করে নিয়েছে। সেই জন্যই তো হরিলাকি তিনি জ্ঞান তব, তা না হলে কহ মোরে কেন এ পাষণ্য পাণ্ডুরথি, পার্থ তব পুরে অতিথি। তা না হলে কহ মোরে, তা না হলে কহ মোরে কেন এ পাষণ্য পাণ্ডুরথি, পার্থ তব পুরে অতিথি। অর্থাৎ বিধাতা যদি তোমার জ্ঞান হরণ নাই করে, তবে এই পাষণ্ড পাণ্ডুরথি পাবাত্তা, এই পাণ্ডুরথি অর্থাৎ অর্জুন এই পুরীতে আসার কথা ছিল না। তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথি, পার্থ তব পুরে অতিথি। কেমনে তুমি হায় মিত্র ভাবে পরশে কর, যা প্রবীরের লোহে লোহিত। অর্থাৎ কেমন করে তুমি, যে কেমনে তুমি হায় মিত্রভাবে পরশে কর, কেমন করে তুমি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সেই হাতটা তুমি স্পর্শ করলে, পরশে কর যা প্রবীরের লোহে লোহিত। এই হাতটা হচ্ছে প্রবীরের রক্তে রঞ্জিত, সেই হাতটা তুমি বন্ধুত্বের বন্ধনে সেই হাতটাকে তুমি স্পর্শ করলে, এটা মেনে নিতে পারেননি রানী জনা। তার জন্য বলছে ক্ষত্রিয় ধর্ম এই কিনিমণি, কোথা ধনু কোথা তুন কোথা জন্মসী, নাবেদীপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, রণক্ষেত্রে মিষ্টালাপে তুষিচুকি তুমি কর্ণ তার সভাতলে। সেই জন্যই বলছে তোমার ধনু কোথায়, তার কোথা ধনু কোথা তুন কোথা চর্মসী। অর্থাৎ অর্থাৎ রানী জনা রাজা নীলধ্বজকে বলতে চাইছেন যে তোমার ধনু কোথায়, তোমার তুন কোথায়, তোমার তরবারি বা কোথায়। নাভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, ওই যে রিপুর বক্ষ, রিপু বলতে এখানে অর্জুন, অর্জুনের বুকটা তীক্ষ্ণতম স্বরে বিদ্ধ না করে তুমি তাকে সভায় বসিয়ে তুমি মিষ্টালাপ করছো। তোমার তো উচিত ছিল যুদ্ধক্ষেত্রে অর্জুনের বক্ষটাকে বিদীর্ণ করা, সেটা বক্ষ বিদীর্ণ করে তুমি পাশে বসিয়ে তাকে তার কান তুমি তোষণ করছো মিষ্টালাপে। এটা সহ্য করতে পারেনি রানী জনা। তাই তো জনা চিঠিতে এটা পরিষ্কার উল্লেখ করলেন এবং বললেন কি কইবে কহ, যাবে দেশ দেশান্তরে জনরব লবে কাহিনী। কি বলবে তুমি যখন চারিদিকে দেশ দেশান্তরে জনরব লবে, একটা প্রচারিত হবে এই বার্তা। কি কইবে কহ, যাবে দেশ দেশান্তরে জনরব লবে কাহিনী। কি কইবে ক্ষত্রপতি যত, সমস্ত ক্ষত্রিয়রাই বা কি বলবে। পুত্র হন্তাকারী অর্জুনকে মিষ্টতার বন্ধনে আবদ্ধ করার জন্যে সমস্ত দেশের রাজা মহারাজারা কি বলবে, তার জন্যই বলছে যবে দেশ দেশান্তরে জনরব লবে কাহিনী। কি কইবে ক্ষত্রপতি যত, সমস্ত ক্ষত্রিয় রাজারা কি বলবে, সেটাই জনা তার চিঠিতে ব্যক্ত করেছেন। তারপরেই জনা একটা প্রশ্ন তুলেছেন, নরনারায়ণ জ্ঞানে শুনিনু বুঝিছ পার্থে রাজা ভক্তি ভাবে, এ কি ভ্রান্তি তব। নরনারায়ণ জ্ঞানে শুনিনু বুঝিছ পার্থে রাজা ভক্তি ভাবে। অর্থাৎ নরনারায়ণ জ্ঞানে অর্জুনকে পূজা করছে রাজা নীলধ্বজ, এটা রানী জনা জানতে পেরেছেন লোকমুখে। কিন্তু জনার এবার প্রশ্ন, অর্জুন কি নরনারায়ণ? অর্জুন তো নরনারায়ণ হতে পারেন না। জনা যুক্তি দিয়ে দেখিয়েছেন। জনার তিন রকম যুক্তি এখানে দাঁড় করিয়েছেন। একটা যুক্তি হচ্ছে যে জনা বলতে চাইছেন কুন্তির সন্তান অর্জুন নরনারায়ণ হতে পারে না। দ্বিতীয়ত, ব্যাসদেব যে মহাভারত রচনা করেছে সেই ব্যাসদেবের চরিত্র নিয়ে তিনি কথা বলেছেন। তৃতীয়ত, অর্জুনের স্ত্রী দ্রৌপদীর পঞ্চস্বামী। এই সব যুক্তিতে অর্জুনকে নরনারায়ণ বলে মানতে চান না জনা, এবং সেটাই তিনি নীলধ্বজকে জানিয়েছেন। নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তি ভাবে, একই ভ্রান্তি তব। হায় ভোজবালা কুন্তি, ভোজরাজের কন্যা কুন্তি, হায় ভোজবালা কুন্তি। কে না জানে তারে শৈরিনী, পরপুরুষের প্রতি যার আসক্তি রয়েছে তাকে শৈরিনী, অর্থাৎ কে না জানে তারে শৈরিনী। তনয় তার জারজ অর্জুনে, অর্জুন হচ্ছে তার জারজ সন্তান। কেন জারজ সন্তান? অর্থাৎ কুন্তি একটা মন্ত্র জানা ছিল, সেই মন্ত্র বলে সেই মন্ত্র বলে ইন্দ্রের বরে, দেবরাজ ইন্দ্রের বরে অর্জুনের জন্ম হয়েছিল। কিন্তু পিতৃপরিচয় রূপে পাণ্ডুর কথাই সংসার সমাজে প্রচারিত, এই কারণে কুন্তির জারজ সন্তান হচ্ছে অর্জুন। এটা মহাভারতের কথা অনুযায়ী জনা সেটা ব্যক্ত করলেন। তনয় তার জারজ অর্জুনে, কি লজ্জা কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে। রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে। একমাত্র পুত্র দিয়ে নিলি পুনতারে, অকালে আছিল মান তাও কি নাসিলি। নরনারায়ণ পার্থ
কুলোটা যে নারী বেশ্যা, গর্ভে তার কিয়ে জনমিলা আসি ঋষিকেশ। আসলে জনা, পুত্র শোকাতুরা জনা, স্বামীর অক্ষত্রিয়োচিত আচরণের জন্য পাগলিনী জনা। অর্জুন যে কুন্তির জারজ সন্তান সেটা প্রমাণ করতে চাইলেন। মহাভারত থেকে ওই জায়গাটা তিনি সংগ্রহ করলেন, ওই বিষয়টা তিনি তুলে ধরলেন। তুলে ধরে রাজা নীলধ্বজকে বোঝাতে চাইলেন যে অর্জুন তো পাণ্ডুর পুত্র নয়, দেবরাজ ইন্দ্রের পুত্র, সেই জন্য সে জারজ সন্তান। সুতরাং জারজ সন্তান কখনো কি হতে পারে না? নরনারায়ণ হতে পারে না। তাহলে নরনারায়ণ গেলে যে অর্জুনের পূজা করছে রাজা নীলধ্বজ, সেটা ঠিক নয়। এটা তিনি চিঠিতে জানিয়ে দিতে চাইলেন এবং জানালেন। দ্বিতীয় ঘটনা তিনি বললেন যে কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে কাহিনী, দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়ন শতত, সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, ধীবর জননী পিতা ব্রাহ্মণ করিলা কাম কেলি লয়ে কোলে ভাতৃপদুদয়ে ধর্মমতি, কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা কুলাচার্য তিনি কুকুলের। এই জায়গাটা কিন্তু খুব কঠিন, সহজভাবে তোমাদের বুঝতে লাগবে। সহজ বিষয়টা হচ্ছে ব্যাসদেবের কথা, মহাভারত প্রণেতা ব্যাসদেব, যিনি আবার এই মহাভারতের একটি চরিত্রও বটে। ব্যাসদেবের মা হচ্ছে সত্যবতী। সংক্ষেপে বলছি, সত্যবতীর পরবর্তীতে আবার বিয়ে হয়েছিল শান্তনুর সঙ্গে, রাজা শান্তনু। শান্তনুর আবার গঙ্গাকে বিয়ে করেছিলেন তার পুত্র দেবব্রত। সেই দেবব্রতকে নিয়ে শান্তনু রয়েছে। কিন্তু সত্যবতীকে দেখার পর পরাশর মুনি তাকে ত্যাগ করলেন। ত্যাগ করার পরে সত্যবতীকে একদিন দেখলেন ধীবর কন্যা সত্যবতী, তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চাইলেন। কিন্তু সত্যবতীর পিতা শান্তনুর সঙ্গে বিয়ে দিতে চাইলেন। কেন বিয়ে দিতে চাইলেন না? কারণ তার দহিত্ররা, তার কন্যার সন্তানেরা তো রাজা হবে না। ভীষ্ম এই কথা জানবার পর নিজেই সত্যবতীর পিতার কাছে গিয়ে প্রতিজ্ঞা করলেন তিনি আর কোনোদিন জীবনে বিয়ে করবেন না, এবং রাজ্যভার তো নেবেনই না, সিংহাসন নেবেনই না, এবং কোনোদিন বিয়েও করবেন না। শেষ পর্যন্ত সত্যবতীর সঙ্গে তার পিতার বিয়ে হলো। সত্যবতী সন্তান চিত্রাঙ্গদা আর বিচিত্রবীর্য, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য, দুই পুত্র। কিন্তু তাদের ওই ভাইদের যখন বিয়ের সময় এলো, তখন অম্বিকা অম্বালিকা তিন কন্যার স্বয়ম্বর সভায় তিনি নিজে সেখানে গিয়ে তাদেরকে রথে তুলে নিয়ে এলেন। সমস্ত ক্ষত্রিয়দের বললেন আক্রমণ করবার জন্য, কেউ তার সঙ্গে লড়াই করে কেউ পেরে উঠল না। শেষ পর্যন্ত ওই যে প্রথম যে মেয়েটি বা প্রথম যে রাজকুমারী, তার নাম হচ্ছে অম্বা। সেই অম্বার সঙ্গে শাল্যের একটা সম্পর্ক ছিল। শাল্য মাঝপথে শাল্যের সঙ্গে ভীষ্মের যুদ্ধ হলো। ভীষ্ম নামটা হলো দেবব্রত, নামটা ভীষ্ম হলো যখন প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিন বিয়ে করবে না সেই ধীবর রাজার কাছে, সত্যবতীর পিতার কাছে, তখনই তার নাম, তখন থেকেই ভীষ্ম। ভীষ্মের সঙ্গে যুদ্ধে শাল্য পেরে উঠলেন না, অম্বালিকেই নিয়ে এলো বিয়ে দেওয়ার সময়। কিন্তু শেষ পর্যন্ত অম্বা আবার শাল্যের কাছে ফিরে যেতে চাইল। ভীষ্ম তাকে শাল্যের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে শাল্য আর গ্রহণ করতে চাইল না। তখন অম্বা ভীষ্মকে স্বামীরূপে গ্রহণ করতে চাইল, কিন্তু ভীষ্মও তো অপারক। তখন অগ্নিকুণ্ডে আত্মাহুতি দিলেন, এবং যখন তিনি আত্মাহুতি দিলেন তখন তিনি বলে গেলেন যে পরজন্মে যেন ভীষ্মের মৃত্যুর কারণ তিনিই হতে পারেন। পরজন্মে বিরাট রাজা পুত্র, ওই নারী পুরুষ শিখণ্ডী রূপে তার জন্ম হলো। এই শিখণ্ডীর জন্যই ভীষ্মের নাশ সম্ভব হয়েছিল, সেটা আমরা পরে দেখব। এদিকে অম্বিকা আর অম্বালিকা, তাদের গর্ভে সন্তান হওয়ার আগেই তার পুত্র চলে গেল, অর্থাৎ সত্যবতীর পুত্র। এবার বংশ তো নাশ হয়, ভীষ্ম তো বিয়ে করবে না। তো এই গর্ভে এই অম্বিকা আর অম্বালিকার সন্তান তো আর নেই। তখন সত্যবতী, ভীষ্ম তো বিয়ে করবেই না, তখন সত্যবতী চলে গেল তার আগের পক্ষের সন্তান ব্যাসদেবের কাছে। ব্যাসদেবকে সব জানালো। ব্যাসদেব তখন মাতৃ আজ্ঞা পালনের জন্যে অম্বিকা আর অম্বালিকার সঙ্গে কামাসক্ত হয়ে জন্ম দিল ধৃতরাষ্ট্র আর পাণ্ডব। এটাই মহাভারতে উল্লেখ আছে। তাহলে ওই ভাতৃবধূ
ভাতৃবধূ অম্বিকা রম্বালিকা, তার সঙ্গে কামাসক্ত হওয়ার কারণেই ব্যাসদেব কিন্তু চরিত্রহীন। সুতরাং ব্যাসদেব যদি অর্জুনকে নরনারায়ণ বলে থাকে, তাহলে এক চরিত্রহীন কুলাচার্যের কথা গ্রাহ্য হবে না। সেই জন্যে অর্জুনকে নরনারায়ণ রূপে মানতে চান না জনা, সেটা নীলধ্বজকে তিনি জানালেন। তারপরের বিষয়টা আসি। তবে যদি অবতীর্ণভাবে পার্থরূপে পীতাম্বর, কোথা পদ্মালয় ইন্দিরা, দ্রৌপদী বুঝি। এবার তৃতীয় বিষয়টা তিনি বলতে চাইলেন যে এত কিছুর পরেও যদি পার্থকে ভগবান রূপে মানা হয়, নরনারায়ণ রূপে মানা হয়, তাহলে তার লক্ষ্মী কি এই দ্রৌপদীকে মানায়? দ্রৌপদীকে মানায় না। আমরি কি সতী, শাশুড়ির যোগ্য বধূ, অর্থাৎ কুন্তী পঞ্চদেবতা। কুন্তী যেমন বিভিন্ন দেবতার বরে তার জন্ম হয়েছিল, সন্তানদের জন্ম হয়েছিল বিভিন্ন দেবতার বরে, এখানেও ওই দ্রৌপদীর পঞ্চস্বামী, সেই জন্য তার একই সূত্রে তাকে গাঁথলেন ওই শাশুড়ি আর বধূকে। তার জন্যই বলছে শাশুড়ির যোগ্য বধূ, পৌরব সরসে নলিনী অলির সখী রবির অধিনী সমীরণ প্রিয়া, ধিক হাসি আসে মুখে হেন দুঃখে, ভাবি যদি পাঞ্চালীর কথা। এই দুঃখের সময়ও যদি পাঞ্চাল রাজের কন্যা দ্রৌপদীর কথা ভাবি, তাহলে দুঃখ হয়। লোকমাতা রমাকিয়ে ভ্রষ্টা রমণী, এই ভ্রষ্টা রমণী অর্থাৎ দ্রৌপদী কোনো মতেই লক্ষ্মী হতে পারে না, অর্থাৎ তাহলে অর্জুনও নরনারায়ণ নয়। তো অর্জুন যে নরনারায়ণ নয় এটা প্রমাণ করে দিলেন এই স্তবকে। আমরা সেটা পরিষ্কার দেখলাম। রাজা নীলধ্বজ রায়কে জনা এটা বুঝিয়ে দিলেন যে অর্জুন কিছুতেই নরনারায়ণ নয়, তাহলে অর্জুনকে নরনারায়ণ জ্ঞানে পূজা করাটাও সঠিক হচ্ছে না। তারপরের বিষয়, অর্জুনকে রথিকুলপতি রূপেও মানতে রাজি নয় জনা। তারপরের স্তবকে সেটা রয়েছে, কারণ জগৎ মানে অর্জুন হচ্ছে শ্রেষ্ঠ রথী, কিন্তু জনা মানতে চাননি। জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ, মিথ্যা কথা না, বিবেচনা করো সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। অর্থাৎ রাজা নীলধ্বজ হচ্ছে সূক্ষ্ম বিবেচক, বিবেচনা তারা আছে, তাহলে সেই বিবেচনা করতে বলছে। একের পর এক ঘটনাগুলো তুলে ধরছেন জনা, যে কি কারণে অর্জুনকে রথিকুলপতি বলে মানবে, কোনো মতেই মানা সম্ভব নয়। একের পর এক ঘটনাগুলো। প্রথম ঘটনাটা হচ্ছে যে ছদ্মবেশে লক্ষ্যরাজে চলিল দুর্মতি স্বয়ম্বরে। এখানে হচ্ছে ওই দ্রৌপদীর স্বয়ম্বর সভায় অর্জুন যখন লক্ষ্য ভেদ করেছিল, তখন ছিল ব্রাহ্মণের বেশে। তো ব্রাহ্মণের বেশে দ্রৌপদীকে লাভ করবার পর, কারণ সমস্ত রাজারা যখন ব্যর্থ হলো, ক্ষত্রিয়রা ব্যর্থ হওয়ার পর, ওই দ্রুপদ রাজার পুত্র ধৃষ্টদ্যুম্ন সব জাতের মানুষকে ডেকেছিল, ব্রাহ্মণদেরও ডেকেছিল। তখন ব্রাহ্মণ বেশি ছিল বিরাট রাজার সভায়। ওই না বিরাট রাজার হ্যাঁ ওইখানে বিরাট রাজার সভায় নয়, ওটা হচ্ছে ব্রাহ্মণের বেশ নিয়ে যখন ছিল তারা বনে, ওই ব্রাহ্মণের বেশেই অর্জুন লক্ষ্যভেদ করেছিল। তো এক ব্রাহ্মণ যখন লক্ষ্যভেদ করল, ব্রাহ্মণের এই লক্ষ্যভেদ করাটা সমস্ত ক্ষত্রিয়রা মানতে পারলো না। সমবেতভাবে ক্ষত্রিয়রা আক্রমণ করলো ওই ব্রাহ্মণ বেশি অর্জুনকে, কিন্তু অর্জুন সবাইকে যুদ্ধে পরাস্ত করেছিল। এই ব্যাপারটা কিন্তু জনা বলতে চাইছে যে এক ব্রাহ্মণের বিরুদ্ধে তো ক্ষত্রিয়রা সর্বশক্তি প্রয়োগ করেনি, সুতরাং অর্জুনের এই লড়াইটা ছিল ছলনা। অর্জুন ছলনা করে সেদিন ব্রাহ্মণদের ও ক্ষত্রিয়দের পরাজিত করেছিল, কারণ অর্জুন ছিল ব্রাহ্মণ বেশি। দ্বিতীয় ব্যাপারটা সেটা হচ্ছে দৈল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়। দ্বিতীয় ঘটনা, ওই যে খাণ্ডববন দাহন, অগ্নির ক্ষুধামান্দ দূর করার জন্য, সেই খাণ্ডববন দাহনের সময় খাণ্ডববন যখন দাহন করে, তখন কিন্তু অর্জুন কৃষ্ণের সহযোগিতায় ওখানে একটু ছলনার আশ্রয় নিয়েছিল, ময়দানবকে রক্ষা করেছিল। সেই ময়দানবই পরে তাদের সুন্দর রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছিল। তো ওখানেও ছিল ছলনা। তারপরে আরও ছলনার কথা বলেছে, শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল। ওই যে পিতামহ ভীষ্ম, ওই যে অম্বার পরবর্তী জন্মের নপুংসজাত রূপ হচ্ছে শিখণ্ডী। শিখণ্ডী যখন এসে বসলো রথের সারথি হলো অর্জুনের, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ভীষ্ম অস্ত্র ত্যাগ করেছিল ওই মানে কুরুক্ষেত্রের যুদ্ধে। তখন নিরস্ত্র ভীষ্মের উপর অস্ত্র নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করে তাকে সরসজ্জায় শায়িত করেছিল। এটা নিশ্চয়ই অন্যায় যুদ্ধ। সে অন্যায় যুদ্ধেই সেদিন বিশ্বকে নাশ করেছিল অর্জুন। সেটা আজকে জনা মনে করিয়ে দিচ্ছে
রাজা নীলধ্বজ রায়কে। তাহলে অর্জুনকে রথিকুলপতি মানার কোনো কারণ নেই। তারপরে দ্রোণাচার্য গুরু কি কুচলে নরদম্ব দিল তাহারে দেখো স্মরি। গুরু দ্রোণাচার্যকে অর্জুন বধ করেছিল, কিন্তু সেখানেও ছিল ছলনা। সেখানে ছলনা ছিল, অশ্বত্থামা নামে একটা হাতিকে মেরে বলেছিল অশ্বত্থামা হত ইতি নরনয়ে গজ। সেটা যুধিষ্ঠিরের মুখ থেকে শুনিয়েছিল। যুধিষ্ঠির সত্য বললেও সেখানে একটু মিথ্যার ভান ছিল। বলছে অশ্বত্থামা হত ইতি নরনহে গজ, মানুষ না হাতি। কিন্তু এই জায়গাটা খুব ধীরে আসতে বলেছিল, এবং তখন ঢাকঢোল পিটানো হয়েছিল, এটা শুনতে পায়নি দ্রোণাচার্য। শিষ্য যুধিষ্ঠির, সত্যবাদী যুধিষ্ঠির কথা বিশ্বাস করে ধনুর্বাণ ত্যাগ করে পুত্র অশ্বত্থামার মৃত্যুতে শোকাতুর ছিল। তখন দ্রোণাচার্য এই অবস্থায় দ্রোণাচার্যকে অস্ত্র নিক্ষেপ করে অর্জুন গুরু দ্রোণাচার্যকে বধ করেছিল। সুতরাং সেটাও ছিল ছলনা। তৃতীয়, কর্ণ। এই যে অর্জুনের সঙ্গে কর্ণের যে লড়াই, সেই লড়াইয়ে অর্জুন কর্ণকে নাশ করেছিল ছলনার সাহায্যে। কি ছলনা ছিল? তখন কর্ণের হঠাৎ মাটিতে রথের চাকা ডুবে গিয়েছিল। সেটা পূর্ব একটা অভিশাপ ছিল। সেই রথের চাকা যখন রথ থেকে নেমে যখন নিরস্ত্র কর্ণ রথের চাকা মাটি থেকে তুলতে চাইছিল, তখন নিরস্ত্র কর্ণকে বধ করেছিল অর্জুন। তাহলে এই রকম ঘটনাগুলো থেকে বোঝা যায় অর্জুন কিন্তু রথিকুলপতি নয়। তার জন্যেই বলছে কহমরে শুনি মহারথী প্রতা কি এই মহারথী আনায় মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে বদে বিরচিত ব্যাধ। সে মৃগেন্দ্র যবে আক্রমে সে নিজ পরাক, সে মৃগেন্দ্র যবে আবার আমি এই লাইনটা বলছি, আনায় মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে বদে বিরচিত ম্যাদ। অর্থাৎ জালের মধ্যে যখন আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে, সিংহকে যখন জালের মধ্যে নিয়ে এসে ভীরু ব্যাধ বধ করে, তেমনিভাবে অর্জুন ওই ভীরু ব্যাধের মতন সিংহ অর্থাৎ বড় বড় বীরদেরকে, এইসব বীরদেরকে জালের মধ্যে নিয়ে এসে আক্রমণ নাশ করেছিল। কিনা তুমি জানো রাজা, অর্থাৎ নীলধ্বজ সব জানেনি, কি কব তোমারে জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল আত্মশ্লাঘা মহারথী। হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নত শির হে বিধাত পার্থের সমীপে। আবার বলছে বিধাত এই পার্থের সমীপে কি কারণে সব জেনে শুনে সে নতশির হয়ে রইল। কোথা বিরতর্প তব। এইবার জনার সেই উদ্দীপ্ত কথা যে কোথা বিরদর্প তব, মান দর্প কোথা। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের বেলে। এখানে চণ্ডাল বলতে অর্জুনকে বোঝানো হচ্ছে, ব্রাহ্মণ হচ্ছে এখানে নীলধ্বজ। তাকে তো মানায় না। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবায় কি কবু দাবানলে, হরিণের চোখের জল তো দাবানলকে নির্বাপিত করতে পারে না। কোকিলের কাকলি লরি উচ্ছনাদি প্রবঞ্জনে নীরবয়ে কবে। কোকিলের কাকলি, কোকিলের কলধ্বনিত ওই উচ্ছনাদি ভীষণ গর্জন বায়ুকে আটকাতে পারে, নীরব করতে পারে না। বীরতার সাধনা কি মানে বলবাহু? তাহলে তো বলবাহুকে বীরতার সাধনা মানায় না। এসব যুক্তিগুলো দাঁড় করালেন জনা, মহেশ্বরীপুরীর রানী জনা, পুত্র শোকাতুরা জনা নীলধ্বজকে এগুলো কথা জানালেন। বলতে বলতে তিনি বললেন কিন্তু বৃথায় গঞ্জনা গুরুজন তুমি পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে। এটা আবার তার মনে ছিল যে স্বামীকে গঞ্জনা দেওয়া যায় না। কুলনারী আমি নাথ বিধির বিধানে পরাধীন, নাই শক্তি মিটাই সবলে পুরা মনের বাঞ্ছা। আমার ইচ্ছা থাকলেও আমি মনের বাঞ্ছাটা মিটাতে পারবো না। এখানে তার নারী সুলভ ভাবনাটা প্রকাশ পেয়েছে। নারী সে তো বাধা পুরুষের কাছে, সে তার সেই ইচ্ছা থাকলেও সেটা প্রকাশ করতে পারছে না। তার যুদ্ধে যাওয়ার প্রবল ইচ্ছা, সেই জন্য বলছে নাই শক্তি মিটায় সবলে পোড়া মনের বাঞ্ছা। তার এই পোড়া মনের বাঞ্ছাটা সে মিটাতে চায়। অর্জুনের সঙ্গে যুদ্ধ করে তাকে নাশ করে সে তার মনের বাঞ্ছাটা মিটাতে চায়। তার জন্যই বলছে দুরন্ত ফাল্গুনি এই কন্ত যদি ধাত আসছে যে নাশিতে বিশ্বসুখ। এই কন্তেও মানে এই অর্জুনকে বিধাতা সৃষ্টি করেছে বিশ্বসুখ নাশ করার জন্য। এটা জনার কথা অনুযায়ী নিঃসন্তানা করিল আমারে তুমি পতি ভাগ্যদোষে বা মম প্রতি তুমি। একদিকে নিঃসন্তানা করিল বিধাতা, আরেকদিকে তুমি। আর মানে বিধাতা অর্থাৎ এখানে হচ্ছে অর্জুন তার পুত্রকে নাশ করে তাকে নিঃসন্তান করলো। আর তার স্বামী তার সঙ্গে ভাগ্যদোষে তার সঙ্গে তার বাম মানে তার সঙ্গে বিরোধ। তার কথা যুদ্ধে সে যাচ্ছে না, ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি। কোন সাথে প্রাণ ধরি ধরা ধরবে। আর তো জনার বেঁচে থাকার সারটাই নষ্ট হয়ে গেছে। হায় রে জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। এই জনাকীর্ণ পৃথিবী হচ্ছে জনাকীর্ণ মানুষে পরিপূর্ণ, কিন্তু আজকে তার কাছে বিজন মনে হচ্ছে, অরণ্য মনে হচ্ছে। অর্থাৎ তার প্রাণাধিক পুত্র নেই এই পৃথিবীতে। আর আরেকদিকে স্বামীও সে তার পুত্র হন্তাকারীর সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে, সেটাও সে মেনে নিতে পারছে না। সেই জন্য বলছে পরা ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে। হা প্রবীর
প্রবীরের জন্য এবার তার দুঃখ শোক প্রকাশ করছে। এই হেতু ধরিনি কি তোরে 10 মাস 10 দিন নানান যত্ন সে ধরে, এ উদরে কোন জন্মে কোন পাপে পাপি তোর কাছে অভাগিনী তাই দিলি বাছায় তাপ, আশার লতা তাই রে ছিড়িলি। হা পুত্র সুদিলি কিরে তুই এই রূপে মাতৃধার, এই কিরে ছিল তোর মনে, কেন বৃথা পোড়া। এবার তিনি তার চোখকে বলছেন, কেন বৃথা পোড়া আখি বরশী সাজি বাড়ি ধারা। অর্থাৎ তার ভিতর থেকে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন আলাদা করে ভাবছে, তার ভিতরের সত্তা তার চোখকে বলছে, চোখ আলাদা, বলছে কেন বৃথা পোড়া আখি। অর্থাৎ এখানে বলছে এই যে পোড়া আখি, চোখ দিয়ে জল পড়ছে, সেই জন্যে তিনি বলছেন যে কেন বৃথা পোড়া আখি। এই জায়গাটা খুব সুন্দর বলেছে, কেন বৃথা পোড়া আঁখি বরশী সাজি বাড়ি ধারা। ওই চোখকে বলছে পোড়া আঁখি, কেন তুই চোখে কেন জল ফেলছিস রে অবোধ, কে মুছিবে তোরে, কেন বা জ্বলিস মন, কেন বা তুই জ্বলছিস, কে জুড়াবে আজি বাক্য সুদারসে তোরে, পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, বিবরে লুকায় কাঁদি খেদে মর ওরে মণিহারা ফণি। শেষ পর্যন্ত অভিমানী জনার কণ্ঠস্বর আমরা শুনতে পেলাম। রাজা নীলধ্বজের অক্ষত্রিয়োচিত আচরণ, একদিকে পুত্র শোকাতুরা জনা, আরেকদিকে স্বামী। রাজা নীলধ্বজের অক্ষত্রিয়োচিত আচরণ জনা কিছুতেই মানতে পারছেন না, তাই জনার এই প্রাণটা ধরে রাখতে চাইছেন না, তিনি চলে যেতে চাইছেন। কিন্তু যাওয়ার আগে যে কথাগুলো বলে গেছেন মাইকেলভূষণ দত্ত 1862 খ্রিস্টাব্দে, এই যে কথাগুলো বলেছেন সেটা আধুনিক রমণীর কণ্ঠস্বর যেখানে শুনতে পাই। এই বীরাঙ্গনা পত্রকাব্য থেকেই যেন আধুনিক রমণীর জয়যাত্রা শুরু, আধুনিক রমণীদের মনের কথা যেন সেখান থেকে প্রকাশ পেল, সেটা জানতে পারি। যাও চলি মহাবল যাও কুরুপুরে, অভিমানী জনা স্বামী নীলধ্বজকে বলছে যাও চলি মহাবল যাও কুরুপুরে। কুরুপুর বলতে তুমি ওখানে চলে যাও, অর্জুনের সঙ্গে চলে যাও, নবমিত্র পার্থ সহ, তোমার নতুন বন্ধু পার্থতা অর্জুনের কে সঙ্গে নিয়ে চলে যাও। মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে, মহাযাত্রা করি, মহাযাত্রা বলতে শেষ যাত্রা, চিরবিদায়, আর তিনি ফিরবেন না, তাই বলছে মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে মহাযাত্রা করে চলল। ক্ষত্রকুলবালা আমি ক্ষত্রকুলবধূ, আমি ক্ষত্রিয় কুলের কন্যা। ক্ষত্রকুলবালা, বালা মানে কন্যা। ক্ষত্রকুলবালা আমি ক্ষত্রকুলবধূ, আমি ক্ষত্রিয় কুলের বধূ। কেমন এই অপমান সব ধৈর্য ধরি, এ অপমান তো আমি ধৈর্য ধরতে পারবো না। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে। এই পোড়া প্রাণ অর্থাৎ পুত্র শোকাতুরা স্বামীর অক্ষত্রিয়োচিত আচরণের জন্যে এই প্রাণটা পোড়া প্রাণ। জনাই পুরা প্রাণ আর রাখতে চাইছেন না, তাই বলছে ছাড়িব এ পুরা প্রাণ জাহ্নবীর জলে, গঙ্গার জলে এই প্রাণ তিনি ত্যাগ করবেন। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে, শেষ পর্যন্ত যদি ভুলে যেতে পারেন জমদুয়ারে গিয়ে, কৃতান্ত নগরে গিয়ে, জমপুরে গিয়ে যদি শেষ পর্যন্ত ভুলে গিয়ে শান্তি লাভ করতে পারেন। আর যাওয়ার আগে জনা স্বামীর কাছ থেকে চিরবিদায় নিয়ে যাচ্ছেন। এই লাইনগুলো বড় ট্র্যাজিক। যাচ্ছি চিরবিদায় পদে, শেষ পর্যন্ত চিরবিদায় চেয়ে নিচ্ছে ওই পায়ে, অর্থাৎ রাজা নীলধ্বজের পায়ের কাছে তিনি চিরবিদায় নিয়ে বলছেন যাচ্ছি চিরবিদায় পদে, ফিরি যাবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর। তুমি তো একসময় অর্জুনের সঙ্গে সখ্যতার বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও যখন তুমি সব কাজ শেষ করে এই রাজপুরে ফিরে আসবে, ফিরি যাবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর। কোথা জনা বলি ডাকো যদি, তুমি এসে তো ডাকবে, কোথা জনা বলে ডাকবে না। উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি, তখন ওই প্রতিধ্বনি থাকবে উত্তর দেওয়ার জন্যে, ওই প্রতিধ্বনি হবে কোথা জনা কোথা জনা। জনা তো আর থাকবে না, জনা তো গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে। এটাই হবে রাজা নীলধ্বজের প্রতি জনার শেষ বার্তা। ওই যে কোথা জনা কথাটা তাকে সারা জীবন শুনতে হবে। যেহেতু পুত্র শোকাতুরা জনা স্বামীর অক্ষত্রিয়োচিত আচরণ মেনে নিতে পারেননি, তিনি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে, অর্জুনের সঙ্গে সখ্যতার বন্ধনে আবদ্ধ হয়ে
সভায় রাজসভায় ডেকে এনেছেন, সেটা মেনে নিতে পারেননি। তাই শেষ লাইনটি আবার বলছি, শেষ 3-4 পংক্তি। যাচি চির বিদায় পদে ফিরি যাবে রাজপুরে, প্রবেশিবে আসি নরেশ্বর। কোথা জনা বলি ডাকো যদি, উত্তরিবে প্রতিধ্বনি। কোথা জনা বলি, শুধুমাত্র প্রতিধ্বনি, কোথা জনা বলবে, জনার থাকবে না। তো আজকে নীলধ্বজের প্রতি জনা পত্রিকাটি আলোচনা এখানেই শেষ করলাম। তোমরা মন দিয়ে বারবার পড়বে, আর ভিডিওটা বারবার দেখবে, একদিন দেখলে হবে না, মাঝে মাঝেই দেখবে, তাহলে পরিষ্কার ধারণা হবে। আর এই আলোচনার শেষে আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন হয় সেরকম 2-1টা নমুনা প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিব, তোমরা অনুশীলন করো।